কিন্তু তার অবস্থা হয়েছে করে না কো ফুসফাস, মানে না কো ঢুসঢাস, সেই সাপ জ্যান্ত গোটা দুই আন্ত, মানে উনি সাপ হতে পারতেন, কিন্তু ইউনূস তাকে একেবারে নির্জীব একটা প্রাণী বানিয়ে ফেলে রেখেছে এবং তিনি পরিণত হয়েছেন এমন এক খেলার পুতুলে, না পারছেন দেশে আসতে, না কোনো পক্ষের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন। আওয়ামী লীগের রাজনীতি নাকি সচল করবেন ইউনূস, এরকম খবর দিয়ে বাংলাদেশের মিডিয়া সংবাদ প্রচার করেছে। আর সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা নামে একজন বুদ্ধি ব্যবসায়ী বললেন, নিকট কিংবা সুদূর কোনো অবস্থাতেই আওয়ামী লীগের রাজনীতিকে সচল করার কোনো সম্ভাবনা নেই। ওদিকে প্রোপাগান্ডার সচিব পদে যে বাচাল লোকটি আছেন তিনি বললেন আওয়ামী লীগের নাকি বেল নাই। ভাবুন, কে বলছে যাকে লোকে পাই পয়সার মূল্য দেয় না। দর্শক, হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল? জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো? আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো? জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো? কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে? তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক? সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির মঞ্চে একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন বাতিল করলেন ভারতের দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগদান? জামায়াত বিএনপি নেতাদের ভারতীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাতের খবর সত্যি নাকি গুজব? আন্তর্জাতিক মিডিয়ায় কেন ডক্টর ইউনূসকে নিয়ে এমন সব প্রতিবেদন ছাপা হচ্ছে? আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, জেনারেল ওয়াকারুজ্জামান আসলে কাদের লোক? 14 মাস পর আমি আজও কনফিউজড, তিনি আদৌ কার লোক, কার পারপাস তিনি সার্ভ করছেন? তিনি কি সুনিপুণ দক্ষতায় সবগুলো রক্ষা করে চলেছেন? আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন? নতুন এক নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। যুক্তরাজ্যে আওয়ামী লীগের এত বড় মিছিল দেখে ভয় পেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস। এত বড় মিছিল তিনি কোনোভাবেই কল্পনা করেননি যে আওয়ামী লীগের এত বড় জনপ্রিয়তা থাকতে পারে বিদেশের মাটিতেও। সেটিও দেখে ভয় পেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের গাড়ি অবরোধ করে যে খেলাটি ঘটিয়ে দিল নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটি কখনো বুঝতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস যে এমনটা কোনোভাবে হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। দর্শক, হঠাৎ করে জাতিসংঘের মুড কি চেঞ্জ হয়ে গেল? জাতিসংঘ কি নতুন সুরে কথা বলতে চাইলো? আজকে হঠাৎ করে জাতিসংঘের কি হলো? জাতিসংঘ কেন নতুন সুরে কথা বলা শুরু করলো? কেন জাতিসংঘ আবার নতুন করে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছে, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে, সব দলকে নিয়ে নির্বাচনের কথা বলছে? তাহলে কি জাতিসংঘ এই মুহূর্তে চাইছে বাংলাদেশে সব দলকে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সবাইকে নিয়ে আগামী নির্বাচন হোক? সেই পথেই কি জাতিসংঘের কৌশল এগোচ্ছে? নাকি জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছে? জাতিসংঘের সর্বশেষ যে আপডেটটা, সেটা বেশ মজার আপডেট। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বিএনপির সঙ্গে বৈঠকে যে মজাদার তথ্য দিয়েছেন সেটা চমকপ্রদ একদিক থেকে, আর একদিক থেকে সরকার সহ বিভিন্ন স্টেক হোল্ডারের জন্য বিপজ্জনক কথা। কি সেই বিপজ্জনক কথা? বিপজ্জনক কথা কারণ এই কথার সঙ্গে মানে জড়িত হবে কিংবা এই কথার মাধ্যমে উঠে আসবে আওয়ামী লীগ নামক যে দলটার নাম, সেই দলটাকে আপাতত রাজনীতি করতে, নির্বাচন করতে দিতে চায় না সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার। কি তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে? জাতিসংঘের অবস্থানই বা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওটা দেখে নিতে পারেন। এনটিভির শিরোনাম, সেখানে বলা হচ্ছে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে আশা গোয়েন লুইসের। কি বলছে সেখানে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বৈঠক, বিএনপির সঙ্গে বৈঠক এবং বিএনপি মহাসচিবের বৈঠক জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের। গোয়েন লুইস যখন বলছেন যে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে সব দলকে নিয়েই নির্বাচন হবে, তখন কিন্তু আমরা নিশ্চিত করেই জানি যে এই সরকার এবং মানে জামাত, এনসিপি সহ এমনকি বিএনপিও আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে চায় না। একটাটি সরেস হয়ে জামাত, এনসিপি সহ বিভিন্ন দল জাতীয় পার্টিকেও নির্বাচনে আসতে দিতে চায় না, তাদেরকে নিষিদ্ধ করতে চায়। সেরকম মুহূর্তে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যখন বলেন যে সব দলকে নিয়ে নির্বাচন হতে হবে, তখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়। গোয়েন লুইস বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সাপোর্ট দিচ্ছি এবং জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আশা করি
সব দল এই নির্বাচনে যুক্ত হবে। আগামী মাসগুলোতে নির্বাচনের প্রক্রিয়া সামনের দিকে যাবে। বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফেব্রুয়ারির সংসদ নির্বাচন, রোহিঙ্গা সমস্যা ও তাদের প্রত্যাবর্তন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেছেন গোয়েন লুইস। এদিকে বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে জাতিসংঘের সঙ্গে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে এবং সেখানে ইনক্লুসিভ রাজনীতি, ইনক্লুসিভ নির্বাচন, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে ডক্টর ইউনূস মাঝে মধ্যেই বিভিন্ন সচিবদের সাথে যমুনায় মিটিংয়ে বসেন। সেই মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এমন একজন সচিবের সূত্রে আমি জেনেছি যে তাকে যদি কখনো বলা হয় যে স্যার আপনি এই যে ইন্ডিয়াকে এত আক্রমণ করে কথা বলছেন, বা এই প্রসঙ্গটি যখনই আসে তিনি প্রতিবারই বলেন যে ভারত আমার কিছুই করতে পারবে না, কারণ আমেরিকা আমার সাথে আছে। আমেরিকা যতদিন আমাদের সাথে থাকবে ততদিন ভারতের কিছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ তিনি আমেরিকার ক্ষমতাবান হয়ে ভারতকে যা ইচ্ছে তাই মানে রীতিমতো অবজ্ঞা করেন, উপেক্ষা করেন, এবং সেটা আমরা দেখতে পাই তার বিভিন্ন সময়ের কথোপকথনে। তিনি বলেন, তার আশেপাশের সাগরেদরা বলেন, এবং ভারতকে যখন তখন তারা শব্দের কামান দাগান। এখন প্রশ্ন হলো যে ট্রাম্প প্রশাসন ইউনূসের সাথে আসলেই কি আছে, কতখানি আছে এবং কতদিনই বা থাকবেন? এই যে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য তিনি যে বিশাল বহর নিয়ে 700 কোটি টাকার মতো একটা বাজেট নিয়ে আমেরিকায় গেলেন, তিনি কি সেখানে ট্রাম্প প্রশাসনের কোনো সমর্থন বা আশীর্বাদ পেয়েছেন? ট্রাম্পের সাথে ডিনার পার্টিতে একটা ছবির নামে যেটি ছাপিয়েছেন সেটি পরে দেখা গেল যে এটি আসলে এডিট করা ছবি। হোয়াইট হাউস থেকেই এই ছবিটা যারা আগ্রহ দেখিয়েছে তাদের দেওয়া হয়েছে, কিন্তু এটা একসাথে ট্রাম্প দম্পতির সাথে ইউনূসের ছবি তোলা না। এমনি আরো অনেক বিষয় আমরা জেনেছি যে ট্রাম্প প্রশাসনের কেউ আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ডক্টর ইউনূসের সাথে দেখা করেনি। একমাত্র ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যিনি মনোনয়ন পেয়েছেন মিস্টার সার্জিও গার, যিনি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট না হলেও ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেই সার্জিও গার, যিনি ভারতের মার্কিন রাষ্ট্রদূত, এবং শুধু মার্কিন রাষ্ট্রদূত না, তিনি সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ায় ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করবেন। তিনি এই সাউথ এশিয়ার দেশের সরকার প্রধান বা প্রতিনিধি যারা গিয়েছিলেন সবার সাথেই দেখা করেছেন। সেই হিসেবে তিনি ডক্টর ইউনূসের সাথেও দেখা করেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ থেকে ট্রাম্পের সাথে একটা সাইডলাইন বৈঠক করার ব্যাপারে অনুরোধ করা হয়েছিল, সেটি সার্জিও গার রাখেননি বা পারেননি বা করেননি। এর বাইরে ডক্টর ইউনূস কিন্তু আমেরিকার কোন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ কারোর সাথে মিটিং করেনি, অ্যাটলিস্ট অফিসিয়ালি করতে পারেনি। আনঅফিসিয়ালি কিছু কথাবার্তা হয়েছে যা খুবই হতাশাব্যঞ্জক, যে কারণে তার প্রেস উইং বলেছে যে বিশ্ব নেতারা তার হোটেল রুমে গিয়ে তার সাথে দেখা করেছেন। পরবর্তীতে পোস্টমর্টেম করে যেসব বিশ্ব নেতার আমরা খবর পেলাম তাতে বোঝা গেল যে একটা ধান্দাবাজ ক্লাব আছে, সেই ক্লাবের কিছু সদস্যকে ম্যানেজ করে, এবং যাদের মধ্যে অধিকাংশই প্রাক্তন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির মঞ্চে একের পর এক ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দিচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কেন বাতিল করলেন ভারতের দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগদান? জামায়াত বিএনপি নেতাদের ভারতীয় কর্মকর্তাদের সাথে সাক্ষাতের খবর সত্যি নাকি গুজব? আন্তর্জাতিক মিডিয়ায় কেন ডক্টর ইউনূসকে নিয়ে এমন সব প্রতিবেদন ছাপা হচ্ছে? আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, জেনারেল ওয়াকারুজ্জামান আসলে কাদের লোক? 14 মাস পর আমি আজও কনফিউজড, তিনি আদৌ কার লোক, কার পারপাস তিনি সার্ভ করছেন? তিনি কি সুনিপুণ দক্ষতায় সবগুলো রক্ষা করে চলেছেন? আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন? আগামী 13 থেকে 16 অক্টোবর ভারতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের শান্তি বাহিনী মিশনে সেনা প্রেরণকারী 30টি দেশের সেনাবাহিনী প্রধানদের নিয়ে সম্মেলন হতে যাচ্ছে। একই সাথে সাউথ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স 2025-এর একটি সম্মেলনও অনুষ্ঠিত হবে। ওয়াকারুজ্জামান এই দুটি সম্মেলনে তার যোগদান বাতিল করেছেন। রিজনটা কি? তার পরিবর্তে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের অংশ নেবার কথা এখন পর্যন্ত আমরা জেনেছি। 2 অক্টোবর জাতিসংঘের অধিবেশনে যোগদানকারী জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি নাকি দেশে ফেরার পূর্বে দিল্লিতে নেমে ভারতীয় সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন, এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, কিন্তু রিউমার স্ক্যানার ছবিটিকে ফেক দাবি করতেছে। এবং একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাথে। এই দুটি খবরকে কেন্দ্র করে মিডিয়ায় জোর গুঞ্জন চলতেছে যে ভেতরে ভেতরে বড়সড় কিছু একটা ঘটতে যাচ্ছে। এই খবরের ভিড়ে আসল খবর হলো
5 অক্টোবর 2025 সাল India.com ছেপেছে, ভারত বিরোধী ইউনূস পাকিস্তান সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে উন্মুক্ত করে দিলেন। আসিফ মুনিরের শীর্ষ লেফটেন্যান্ট ঢাকা সফরে আসছেন, ভারতের জন্য বিষয়টি যথেষ্ট উদ্বেগের, এমন একটি শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক পুনর্জন্ম পেয়েছে। পাকিস্তান সেনাবাহিনী এবং ISI বাংলাদেশে প্রবেশ করায় ভারতের জন্য একটি বড় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় এসেই নিজেকে ভারত বিরোধী হিসেবে প্রকাশ করে ফেলেছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দিয়েছেন। ইসলামাবাদের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন ঢাকা সফর করছেন। সবাই এখন ওপেন সিক্রেট এবং সেটা সবাই আমরা জানি। একজন শীর্ষ পাকিস্তানি 3 তারকা জেনারেলের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর একটি 4 সদস্যের প্রতিনিধি দল 6 অক্টোবর বাংলাদেশে যাচ্ছে। যার লক্ষ্য ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক আরো জোরদার করা। জয়েন্ট স্টাফের মহাপরিচালক DGJS লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় আসবে। বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের AFD আমন্ত্রণে বাংলাদেশ সফরকারী পাকিস্তানি প্রতিনিধি দলের মধ্যে একজন কমান্ডার এবং পাকিস্তান নৌবাহিনীর একজন মেজর পদমর্যাদায় স্টাফ অফিসার থাকবেন বলে এখন পর্যন্ত জানা গেছে। AFD বাংলাদেশের 3টি প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ সমন্বয় সদর দপ্তর এবং যুদ্ধকালীন সময়ে এটি একটি যৌথ কমান্ড